যখনই আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে আমি বের হতে শিখেছি, প্রত্যেকবার আমি দেখেছি একটা নতুন কিছু এসছে। আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির শুরুটাও অনেকটা মনে হয় নতুন কিছু এক্সপ্লোর করার থেকে। আমাদের একটা কনসেপ্ট আছে, কুক টু আর্ন। আমাদের চুলায় যদি গ্রামে গঞ্জের কোনো মানুষ রান্না করে তাহলে উল্টো টাকা পায়। বর্তমানে আমরা ইন্টারনেটের যুগে বাস করছি, তাই সবার কাছেই ইনফরমেশনের এনাফ অ্যাক্সেস আছে। আশা করছি আপনাদের কারো মনে কোনো সংশয় নেই যে গ্লোবাল ওয়ার্মিং যে আসলেই সত্যি। ব্যবসা অনেকেই করছে, কেউ সার্ভিস বেসড, কেউ বা প্রোডাক্ট বেসড, কিন্তু পৃথিবীর কথা মাথায় রেখে বা কার্বন ফুটপ্রিন্ট কমানোর লক্ষ্য নিয়ে কিন্তু সবাই ব্যবসা করছে না। আজকের এপিসোডে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি খুব ইন্টারেস্টিং, আপনাদের চেনা এবং প্রিয় একজন মুখ, বাট উনি যে খুব সুন্দর একটি ইনোভেটিভ আইডিয়া নিয়ে একটি বিজনেস পরিচালনা করছেন সে কথা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই শো মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমি সাদিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে কে আছেন তা জানতে হলে চলুন। ভিউয়ার্স, এখন আমাদের সাথে আছেন মিস্টার শুভাশিস ভৌমিক, ম্যানেজিং ডিরেক্টর এটিইসি বাংলাদেশ, অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ। হ্যালো ভাইয়া, গুড নুন, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আর থ্যাংক ইউ আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস, আপনি গতকালই ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটার জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি। আর আমি পার্সোনালিও কিন্তু আপনার কন্টেন্ট অনেক দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। সো আপনার আরেকটা যে পরিচয় সেটা তো সবাই জানে, কিন্তু আজকে নতুন ভাবে আপনার আরো একটি পরিচয় যেটা আসলে সবার সামনে আসে না বা আমরা ম্যাস অডিয়েন্স যেটা জানি না সেটি জানিয়ে দিচ্ছি। তো আপনার ক্যারিয়ার জার্নিটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো একদম ফার্স্টের থেকে শুরু করি। আচ্ছা, যখন শৈশবে মানে ছোট ছিলেন তখন আসলে ক্যারিয়ার অ্যাসপিরেশনস কি ছিল, কি স্বপ্ন ছিল বড় হয়ে হবার? আমার ছোটবেলা আসলে বিভিন্ন ক্যান্টনমেন্টে কেটেছে। আমার ফাদার এমএস আর্মিতে ছিলেন, সো তার কারণে আমাকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু আমার মোস্ট অফ দ্য টাইম আমি ক্যান পাবলিক স্কুলে পড়াশোনা করেছি এবং পরবর্তীতে আমি নটর ডেমে পড়াশোনা করি এবং তারপর আমি ইঞ্জিনিয়ারিং করি এমআইএসটি থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করি। সো আমার আসলে ছোটোবেলা থেকে বাবার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং আমি যাতে পড়ি, এবং আমার আসলে একটা সময় বাবার ইচ্ছাটাই আমার ইচ্ছায় পরিণত হয় এবং আমি যে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। সব বাবা মারই স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, এবং সেই স্বপ্নটিও আপনি পূরণ করেছেন। তো তারপরে আসলে মানে যখন ক্যারিয়ার লাইফে প্রবেশ করলেন তখন স্টার্টিংটা কোন কোম্পানি দিয়ে হয়েছিল? আচ্ছা, ভালো প্রশ্ন। অ্যাগেইন আমি আসলে দেশের এবং দেশের বাইরের সব এনার্জি কোম্পানিতে গত 17 বছর ধরে কাজ করছি। ওইটাও খুব ইন্টারেস্টিং ছিল। আমার ইঞ্জিনিয়ারিং আমার মেজর ছিল হচ্ছে রিনিউয়েবল এনার্জি। সো এনার্জি সেক্টরে আমার প্রথম আসলে চাকরির অফারটাও আসে এরকম, প্রথমটা আসলে একটা ছোট্ট একটা টেক্সটাইল মিল থেকে আসে। আমি যখন পাশ করবো, আমার ঠিক গ্র্যাজুয়েশনের আগেই, আমি সার্টিফিকেশন পাওয়ার আগেই আমি প্রথম চাকরি পাই এবং প্রথম চাকরিটা ছিল বিকেএসপির ওদিকে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে, ওখানকার প্ল্যান্টের মেকানিক্যাল ডিপার্টমেন্টের হেড হিসাবে। সো ওই চাকরিটা খুব অল্প সময় করা হয় বিকজ আমার বাসা থেকে বেশ দূরে ছিল, কিন্তু তারপরে ওইটাতে আমি ধরেন 3-4 মাস করার পর আমি একটা ভালো অফার পাই। তারপরে আমি আরেকটা বাংলাদেশের রিনাউন্ড গ্রুপ অফ কোম্পানিসে জয়েন করি। সেখান থেকে আসলে আরও একটা বাংলাদেশের লোকাল কোম্পানিতে কাজ করার পর গত 6 বছর ধরে আমি এই বহুজাতিক কোম্পানিটার এমডি হিসেবে আছি। নাইস নাইস। তো আপনার ক্যারিয়ারে বা আপনার শিক্ষা জীবনে এমন কোনো ইনসিডেন্ট কি ছিল যেটি আপনাকে সামনে এগিয়ে যাবার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করেছে? আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে জীবন থেকে একটা জিনিস শিখেছি। আমি প্রথম দিকে সবসময় নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করতাম। আমি আমার কমফোর্ট জোনটা ভাঙতে চেষ্টা করতাম না। কিন্তু আপনি যখন বললেন না যে কোনটা আমাকে শিখিয়েছে যখনই আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে আমি বের হতে শিখেছি, যে ভাঙতে শিখেছি, প্রত্যেকবার আমি দেখেছি একটা নতুন কিছু এসছে এবং নতুন সুযোগ এসছে, নতুন মানুষের সাথে দেখা হয়েছে এবং আরও অনেক অপরচুনিটিসের দুয়ার আমার খুলে গেছে। এবং ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি। ইনফ্যাক্ট আমার সন্তানের ক্ষেত্রে আমি যদি বলি, আমার সন্তান জন্য যখন আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই করি, সেই জিনিসটা একটা নতুন কমফোর্ট জোন থেকে ভাঙা, যে আচ্ছা এটা একটু চেষ্টা করে দেখা যেতে পারে। ওই জিনিসটা যখন হয়ে গেছে তখন আমার একটা বেশ বড় রকমের মাইন্ড শিফট এসছে যে আরে
মানুষ তো চিন্তা করলে বা চেষ্টা করলে সব কিছু সম্ভব। তারপর থেকে না আমি সব কিছুতেই নতুন কিছু মানে চিন্তা করে বা নতুন কিছু করার চেষ্টা করতাম, এবং ইনফ্যাক্ট আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির শুরুটাও অনেকটা মনে হয় নতুন কিছু এক্সপ্লোর করার থেকে, যে দেখি তো এই জিনিসটা আমি পারি কিনা। আমি আসলে খুঁজেছিলাম যে আমার স্ট্রেংথ কী। একটা বড় সময় মানুষ হয়তো খুঁজে পায় না যে আসলে আমার মধ্যে আমার স্ট্রেংথ এরিয়াস কী কী। সো আমি অনেক সময় লেগেছে আমার নিজের স্ট্রেংথ এরিয়াস কি খুঁজে পেতে। যেই মুহূর্তে আমি বুঝতে পেরেছি আচ্ছা এইটা আমার স্ট্রেংথ এরিয়াস, এটাকে আমি কাজে লাগাতে পারি এবং এটা আমার প্যাশন, এই দুটোর যেখানে সংযোগ হয়েছে সেখান থেকে মনে হয়েছে আমার টার্নিং পয়েন্ট। বর্তমানে আপনি এইটেক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। আপনার প্রতিষ্ঠান এবং আপনার কাজকর্ম নিয়ে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। শিওর। আমরা আসলে আমাদের এই কোম্পানিটা বাংলাদেশ বাদেও আমরা আরও 3-4টা দেশে কর্মরত আছি, এবং আমরা পুরো পৃথিবীর একটা বড় সমস্যার সমাধান করছি। সেটা হচ্ছে এটাকে বলে ক্লিন কুকিং প্রবলেম। গ্লোবালি প্রায় 50% মানুষ এখনও কাঠখড়ি বা ফসিল ফুয়েল দিয়ে রান্না করে। আমরা তাদেরকে ডাইভার্ট করে আমরা স্মার্ট ক্লিন কুকিং কনভার্ট করি। আমাদের দুটো টেকনোলজি আছে, একটা হচ্ছে বায়োগ্যাস আর একটা হচ্ছে ইলেকট্রিক কুকিং, এবং দুটো টেকনোলজি দিয়েই আমরা কার্বন ক্রেডিট আর্ন করতে পারি, হুইচ ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড বাট কমপ্লেক্স সিস্টেম, যেখানে আপনি যত বেশি রান্না করবেন তত বেশি কার্বন ক্রেডিট দেশে আর্ন করা সম্ভব, এবং সেই কার্বন ক্রেডিটের একটা বড় রেভিনিউ, বড় পার্ট আমরা আমাদের ইউজারকে দিয়ে দিই। সো আমাদের একটা কনসেপ্ট আছে কুক টু আর্ন। আমাদের চুলায় যদি গ্রামে গঞ্জে কোনো মানুষ রান্না করে তাহলে উল্টো টাকা পায়। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এবং এই টেকনোলজিটার জন্য আমরা গ্লোবালি অনেক বেশি সমাদৃত হয়েছি। আমাদের ইউনিভার্সিটি অফ বার্কলি আমাদেরকে নিয়ে ফিচার করেছে। আমি বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি, ইনফ্যাক্ট আমি SDG 7 এর লাস্ট অ্যাওয়ার্ডও পেয়েছি এটার জন্য। হ্যাঁ, কনগ্রাচুলেশনস অন দ্যাট টু। থ্যাংক ইউ। এই টেকনোলজির পেটেন্টটা কি আপনাদেরই? জি। এবং গ্লোবালি হার্ডলি কোনো কোম্পানিজ আছে যারা এই ধরনের DMRV কার্বন ক্রেডিট নিয়ে এই ধরনের সিস্টেম নিয়ে কাজ করে। আমি পুরো জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন, প্রত্যেকটা চুলায় কতক্ষণ রান্না হচ্ছে, কি হচ্ছে, কোথায় অবস্থিত, সেই ধরনের ডেটা পাবেন, যেই ডেটাটা আপনার জন্য পুরো পৃথিবীর জন্য একটা খুব কার্যকরী জিনিসে পরিণত হতে পারে। এন্ড আরো একটি বিষয়, এটা কিন্তু আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে অনেক হেল্প করছে। অ্যাবসলিউটলি। এবং আপনারা অনেকেই হয়তো এলন মাস্ককে চিনেন। এলন মাস্ক টেসলার সাথে একই কাজই করে, এবং এই কাজটা সে অনেকদিন ধরেই করেন, কিন্তু হয়তো অনেকেই এটা জানেন, অনেকে জানেন না। সো তাহলে আপনাদের যারা ইউজার তাদের ফিডব্যাক তো নিশ্চয়ই খুব চমৎকার, কারণ তারা শুধুমাত্র এনার্জি কনজিউমই করছে না, আপনাদের যে টেকনোলজিটা এটার কস্ট এফেক্টিভ হিসাব করলে দিস ইজ মোর কস্ট এফেক্টিভ, অ্যান্ড তারা উল্টা আরও একটা ইনসেন্টিভ পাচ্ছে এভরি মান্থ। অ্যাবসলিউটলি। সো আমাদের এখন যারা যত ইউজার বেজ আছে তারা তো ডেফিনেটলি স্যাটিসফাইড, এবং আমরা দেখতে পারি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা লাইভ দেখতে পারি কারা ব্যবহার করছে না। কিন্তু এই ইকোসিস্টেমটা রেডি করতে আমাদের গত 4-5 বছর লেগে গেছে, বিকজ আমি যত সহজ করে বললাম যে ব্যাপারটা তো সহজ না, কারণ এই যে পুরো কার্বন ক্রেডিট সিস্টেমটা মেকানিজমটা করা, থার্ড পার্টি এভলিউশন করা, পুরো ডেটা ট্রান্সপারেন্সি আনা, সব কিছুটাকে ইকোসিস্টেমটাকে রেডি করতে সময় লাগে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে অনেক স্টেক হোল্ডারের মানে পজিটিভ একটা সাপোর্ট লাগে এই পুরো সিস্টেমটা জেনারেট করতে। এখন আমরা স্কেলিং আপে চিন্তা করছি, হোপফুলি আগামী 3-4 বছরে আপনি আমার প্রোডাক্টটা সব জায়গায় দেখতে পাবেন। ভাইয়া, যেহেতু আপনি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছেন, ইন ইয়োর অপিনিয়ন আমাদের দেশে কি আমরা গ্রিন মানে টুয়ার্ডস আ গ্রিন এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার, আমরা কি যথার্থ পদক্ষেপ নিচ্ছি? টু বি ভেরি মাচ অনেস্ট, আমাদের মনে হয় অনেক ল্যাকিংস আছে। এটা স্বাভাবিক, একটা দেশ কেবল উন্নতির দিকে যাচ্ছে, এখনো আমাদের বেসিক চাহিদাগুলোই মিটে নাই। হ্যাঁ, মানে মানুষ যখন স্যাচুরেশনে যায় তখন না এই লাক্সারির কথা চিন্তা করে। সো আমরা তো স্যাচুরেশনে যাই নাই এখনো। সো এই জিনিসটা আপনার এক্সপেক্ট করাটা ঠিক হবে না যে আমরা এখনো অনেক কিছু করে ফেলতে পারছি। এখন আমার কাছে মনে হয় অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে আমাদের। ইনফ্যাক্ট আমার ইকোসিস্টেম বিল্ড আপ করতে, মানুষকে বোঝাতে, বিভিন্ন স্টেক হোল্ডারকে বোঝাতেই আমার প্রচুর সময় চলে গেছে, যেটা হয়তো উন্নত বিশ্বের অনেক জায়গায় এত সময় লাগতো না। সো কিন্তু পরিবর্তন তো আসছে, মানুষজন অনেক বোঝা শুরু করেছে, অনেক কোম্পানি সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করছে, SDG গোলগুলো নিয়ে চিন্তা করছে, এসডিজি সম্পর্কে জানছে। আমাদের স্কুলগুলোতে এখন SDG নিয়ে আমাদের শিশুদেরকে শেখানো হচ্ছে, যেটা আমার পুরো কেরিয়ারে, আমার মনে হয় স্কুলের লাইফে কেরিয়ারে আমি কোনোদিন SDG শুনিই নাই। এখনকার বাচ্চাদের সেই জিনিসগুলো শেখানো হচ্ছে।
ভাইয়া, আপনি একজন খুবই কর্মব্যস্ত মানুষ। একটি বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করাটা আসলে নিশ্চয়ই খুবই ব্যস্ততার। আর কিন্তু এর পাশাপাশিও আপনি নানান আরও কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, যেমন আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার প্রেজেন্স খুবই প্রমিনেন্ট, আপনি একজন খুবই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটার। সো এত কিছুর করে আসলে নিজের জন্য বা পরিবারের জন্য সময় কিভাবে বের করেন, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে করেন? ওয়ার্ক লাইফ ব্যালেন্সের আমার তো মনে হয় মূলত 4টা কম্পোনেন্ট। এক, আপনার ওয়ার্ক, আর লাইফের মধ্যে 3টা ভাগের হতে পারে। এক হচ্ছে আমার নিজের উন্নয়ন, একটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, একটা হচ্ছে ফ্যামিলি। এই 4টা ধাপ। সো পারফেক্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স হতে পারতো যদি আমি 25-25-25-25 করে দিতে পারতাম। এটা হয় না। আমাদের দিনের 6 ঘন্টা যদি ঘুমায় থাকি, 8 ঘন্টা যদি চাকরি থাকি, 14 ঘন্টা শেষ, আলটিমেটলি ব্যালেন্স করা ডিফিকাল্ট। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সময়টুকুকে আপনি, আবারও বলছি, আমি একটু আগে আমি যেটা বলছিলাম যে আমি কাকে ফলো করি, যে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষগুলো কিভাবে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে বা কিভাবে থাকে। সো আমি একটা জিনিস শিখেছি, কিছু স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক থাকে যেটা গ্লোবালি খুবই সমাদৃত। হ্যাঁ, ওই স্ট্রাকচার ফ্রেমওয়ার্কগুলো যদি জানেন বা শিখে ফেলেন, আপনার লাইফ অনেকটা ইজি। যেমন আমি আমার ফুল অফিসে আমরা একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। এই স্ট্রাকচার ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে গেলে তাহলে আমাকে আর অতিরিক্ত সময় দিতে হয় না। আমার কোম্পানিতে আমরা রুলস করা আছে যে কোনো সময় যে কেউ মিটিং করতে পারবে না। উই হ্যাভ এ সার্টেন মিটিং রিদম। আমরা রিলিজিয়াসলি ওটা ফলো করি যে আমি যদি আপনাকে সময় দিই দুপুর 2টা, আমি ঠিক দুপুর 2টা থেকেই আমি বসবো। আপনি যদি না আসেন তাহলে ওই সময় বরাদ্দ শেষ। হ্যাঁ, এবং তার মানে ওই সময়টুকু শেষ, আমরা ওইভাবে করবো না। সো আমি ওইভাবে একটা ফ্রেমওয়ার্ক করে নিয়েছি এবং আমাদের প্রত্যেকে জানি যে আমার ওই ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের রেসপন্সিবিলিটিস কী। সো ওই যখন ওই ফ্রেমওয়ার্কে ঢুকে যাবেন, এবং পৃথিবীর সব সাকসেসফুল মানুষরা ওরকম একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যায়। আমি যাতে ছোট্ট একটা ফ্রেমওয়ার্কের কথা বলতে, যেমন আমি খুব বেশিভাবে প্রভাবিত OKR ফ্রেমওয়ার্ক দিয়ে, অবজেক্টিভ অ্যান্ড কি রেজাল্টস। এই একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনার সব কিছু যদি ঠিক থাকে, লেখা থাকে, আপনি যদি জাস্ট ফলো করে যান আপনার লাইফে, দেখবেন যে আপনি অনেক সময় কাজ খুঁজে পাবেন না। যে আচ্ছা, এত ব্যস্ততার মধ্যেও কারণ এই ফ্রেমওয়ার্ক দিয়ে যাচ্ছেন, কাজগুলো থাকে। এবং আমি ওই ফ্রেমওয়ার্কটার কারণেই যথেষ্ট সময় পাই, এবং গুছানো থাকলে বুঝতে পারি যে আমি মাঝে মাঝে বুঝিই না যে আমি ওই সময়টুকু আমি কীভাবে ইউটিলাইজ করবো। সো এবং চেষ্টা থাকে ওই ফ্রেমওয়ার্কটার মধ্যে ডেফিনেটলি কীভাবে ফ্যামিলিকে একটু সময় দেওয়া যায়, কীভাবে নিজের ডেভেলপমেন্টে কাজ করা যায়। আমি অনেক সময় ব্যয় করি আমার নিজের ডেভেলপমেন্ট, কীভাবে ইমপ্রুভ করলে আমার অডিয়েন্স আমাকে আরও ভালোভাবে গ্রহণ করবে। সো ওই জায়গায় আমি বেশ ভালো রকমের ইনভেস্ট করি। আপনি যদি কখনো আলাদিনের জাদুর প্রদীপ হাতে পান এবং সেখানে ঘষে যদি জিনি আপনার সামনে আসে, আপনি তার কাছে আসলে কোন 3টি ইচ্ছে পূরণ করতে চাইবেন? আচ্ছা, প্রথমে তো মনে হচ্ছে চাইতে পারবো যে আরো 3টা দাও, এরকম হবে না। যদি তা না হয় তাহলে আমার যেটা মনে হয়, মানুষ তো ডেফিনেটলি নিজের জন্যই চাইবে। হ্যাঁ, 1 নম্বর হিসেবে আমি চাইতাম যে পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ চলতেছে সব অফ করে দাও। হ্যাঁ, অফ করে দাও। গাজা থেকে শুরু করে যত জায়গায় মানুষজন মারা যাচ্ছে, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশেও চারপাশে যেরকম হিংসাত্মক মনোভাব, এই জিনিসগুলো যাতে সব কিছু দূর করে দেওয়া ফেলে যাইতো, যে মানুষ হিংসা থাকবে না মানুষের মধ্যে, এবং মানুষ কোনো মারামারি করবে না। নাম্বার 1, যে মানুষ কোনো মারামারি করবে না, এতে আমারও লাভ। হ্যাঁ, যে মানুষ করবেন চারপাশের মানুষজন ভালো মানুষজন আছে, আমি সেফ থাকবো। নাম্বার 2, আমার কাছে মনে হয় এই মোমেন্টে সোশ্যাল মিডিয়ার মনিটাইজেশন ব্যাপারটাকে একটু অন্যরকম করে দেওয়া উচিত। হ্যাঁ, এইটার কারণে না মানে অদ্ভুত রকমের প্রবলেম হইতেছে। হ্যাঁ, তো মার্ক জাকারবার্গের কাছে চলে যেতাম আমি, বা ওই জিনিকে পাঠাই দিতাম যে ভাই তুমি এটাকে একটু রাখো, তোমার ব্যবসা করো কিন্তু অন্যভাবে করো। হ্যাঁ, যাতে ইম্প্যাক্টফুল কিছু হইলে তুমি মনিটাইজেশনটা দিও। হ্যাঁ, তাহলে যাতে এরকম কিছু হয়। আর থার্ডটা খুব মজার হতে পারে। থার্ডটা আমি ডেফিনেটলি চিন্তা করতাম, আমি ওর কাছে চাইতাম যে পৃথিবীর 193টা দেশ হোপফুলি আছে, বা 200টা দেশ আছে, সবগুলো দেশে আমি 5 দিন করে 6 দিন করে থাকতে চাই। আমাকে ও সব সামারি করে দিবে যে এই পৃথিবীর এই 193-94টা দেশের এই জিনিসগুলো তুমি দেখতে পারো, আমি ওগুলো দেখবো, ওগুলো নিয়ে আমি ভিডিও করতে পারি এবং আমি আর্কাইভ হিসেবে রেখে দিতে চাই, যাতে ভবিষ্যতে এগুলো দেখতে পারি। নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে 10 বছর পরে আপনি কোথায় দেখতে চান? প্রতিষ্ঠান একটা ফিক্স করা আছে। প্রতিষ্ঠান একটা, আমরা এটাকে B-HACK বলে গ্লোবালি। হ্যাঁ, সো এটাকে প্রতিষ্ঠানের 10 বছর পরে গোল হচ্ছে আমরা পৃথিবীর 1 মিলিয়ন মানুষকে এই ক্লিন কুকিংয়ে কনভার্ট করতে চাই। যেটা আমি বলছিলাম, পৃথিবীর অর্ধেক মানুষ এখনও কনভার্ট হয় নাই। সো প্রতিষ্ঠান একটা। আর আমি নিজের জন্য যদি গোল বলি, আমি তার উইশে বললাম যে আমি প্রতি বছর 1 জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে 12টা উইশ করি। হ্যাঁ,
সো আমি এভাবেই চলতে চাই এবং 12টা উইশে আমি ম্যাক্সিমাম সময় অ্যাচিভ করতে চাই এবং 10 বছর পর আমি আসলে দেখতে চাই আমি অ্যাটলিস্ট 193টা দেশের ক্লোজ টু 120 to 130 দেশ আমি ঘুরে ফেলেছি এবং সেই জিনিসগুলোর আর্কাইভ আমার কাছে আছে এবং এটা যদি আমি করি আমি শিওর আমি যে পরিমাণ সমৃদ্ধ হব মানুষগুলোকে জেনে, মানুষগুলোর কালচার জেনে, ওইটা দিয়ে আরও অনেক বড় কিছু ইম্প্যাক্ট হয়ে যাবে অটোমেটিকলি। শুভাশিস দা, ইট ওয়াজ আ প্লেজার টু হোস্ট দিস শো টুডে। আর যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। উই উড লাভ টু হ্যাভ বাপকা বেটাকেও একই সাথে আমাদের শোতে, বাট সিন্স হি ইজ নট হিয়ার, ওর জন্য একটা প্যাকেট। I will pass that your regards to him as well. আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ শেয়ার করার থাকে, ফিল ফ্রি টু ডু ইট। আমি খুবই ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি যোগ্য নই, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আমি পৃথিবীর অনেক দেশ এখন পর্যন্ত ঘুরেছি এবং যা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশে হিউজ একটা অপরচুনিটি চলছে এই সময়টাতে, যেখানে প্রায় অলমোস্ট 60%-এর মতো কাছে মানুষ 30 বছরের নিচে বাংলাদেশ এখন বসবাস করছে। ক্যান ইউ ইমাজিন? যাতে মানে আমরা যদি চাই এই মানুষগুলোকে বিশাল অ্যাসেট হতে পারি, আবার এই মানুষগুলি বিশাল বোঝা হতে পারি। সো আমার মনে হয় দিস এ গোল্ডেন এরা অফ বাংলাদেশ। আমরা চেষ্টা করি প্রত্যেকে তাদের নিজের অবস্থান থেকে কিভাবে নিজেকে সমৃদ্ধ করতে পারি, যাতে দেশকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমার মনে হয় এটা যদি সবাই করি, আমরা বাংলাদেশকে আমরা অন্য উচ্চতায় দেখবো আগামী 10 বছর। দর্শক, আশা করছি আমাদের আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ শুভাশিস দা অনেক সুন্দর মেসেজ এবং অ্যাডভাইস শেয়ার করলো আমাদের সাথে, যেগুলো ফলো করলে আশা করছি আমরা দেশ এবং সোসাইটিতে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবো। সো আপনার যদি মনে হয় যে এই এপিসোডটি দেখে আপনার মতো আরও মানুষ আরও কিছু শিখতে পারবে, জানতে পারবে, তাহলে ফিল ফ্রি টু শেয়ার আওয়ার এপিসোড। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে নতুন আরেকজন মানুষের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিটি এফএম এর সঙ্গেই থাকবেন এবং অনুপ্রাণিত হতেই থাকুন।